অর্জুন নামের এই ছেলেটার প্রচন্ড জুয়ার নেশা ছিল আর সে অদ্ভুতভাবে সব বাজি জিতেও যেত। তার একমাত্র কারণ ছিল তার অসাধারণ সিক্স সেন্স। একটা সময় সে একটা মেয়ের প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়েও করে নেয়, কিন্তু মেয়েটা তার এই জুয়ার নেশার সম্পর্কে কিছুই জানতো না এবং সে এসব পছন্দও করতো না। অর্জুন তার ওয়াইফের থেকে লুকিয়ে পা রাখে বেটিং এর এক নতুন জগতে। দেখতে দেখতে সে অনেক ধনী হয়ে ওঠে। টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুরই কমতি ছিল না তার কাছে। কিন্তু একদিন এই অর্থ সম্পদই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তার টাকার লোভ তাকে এনে দাঁড় করায় জীবনের এমন এক মোড়ে যেখান থেকে ফিরে যাওয়া অসম্ভব, আর সামনে এগোলেই নিশ্চিত মৃত্যু। কি করবে এখন অর্জুন? আর তার ওয়াইফ যখন এসব জানতে পারবে তখন কি হবে? এমনই টান টান উত্তেজনা, সাসপেন্স আর ড্রামায় ভরপুর আজ আমি এক্সপ্লেন করব 2008 সালে মুক্তিপ্রাপ্ত জান্নাত মুভিটা। আপনাদের অনেকেই মুভিটা দেখার রিকোয়েস্ট করেছিলেন, তাই আপনাদের ডিমান্ডেই আজকে নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। जगा तू जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था। Arjun, put the gun down. They're gonna shoot you. Goddamn it! Don't you get it? Stop firing! তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই অর্জুন জুয়া খেলতে বসেছিল। জুয়ার আড্ডায় সিন জমে উঠেছিল, কেননা অর্জুন ভালোই জিতেছে, কিন্তু এবার সে একটা বড় দান খেলবে। অর্জুন নিজের বাজি লাগিয়ে যাচ্ছিল। একসময় সামনের জন বেশি টাকা লাগিয়ে দেয়, কিন্তু অর্জুনের কাছে আর টাকা ছিল না। সেখানে অর্জুনের বন্ধু ছিল যার নাম বিশাল। সে অর্জুনকে নিষেধ করছিল আর না এগোতে, কিন্তু খিলাড়ি তো খিলাড়ি। অর্জুন ওসমান ভাইয়ের থেকে 1 লাখ টাকা ধার করে বাজি লাগিয়ে দেয়। এবার দেখার পালা অর্জুন জিতবে কি হারবে। সামনের লোকটা বড় দান মেরে দেয়। এর থেকে জিততে অর্জুনের প্রয়োজন রাজা, রানী আর টিক্কার তাস। অর্জুন প্রথমে দুটো তাস উঁচু করে টেবিলে রাখতেই সবাই হা হয়ে যায়, কেননা একটা ছিল রাজা আর একটা টেক্কার তাস। এখন লাস্টটা যদি রানী হয় তবে অর্জুন জিতে যাবে। সবার মুখে চিন্তার ছাপ। কিন্তু শেষমেশ অর্জুন যখন 3 নাম্বার তাসটা বের করে টেবিলে রাখলো তখন দেখা গেল এটা জোকার, অর্থাৎ অর্জুন সমস্ত টাকা হেরে গেল। কিন্তু হেরে যাওয়া সত্ত্বেও হাসতে হাসতে সে বাড়ি ফিরতে লাগলো। গাড়ির মাঝে আসার সময় ওর বন্ধু বিশাল খুব হাহুতাশ করছিল। বিশাল বলে, 60-70 হাজার টাকা তো জিতেই যাচ্ছিলি, কিন্তু তুই তো মহান, তোর তো আর এইসব কিছুর পরোয়া নেই, তাই আবার ধার করে বাজি ধরলি, শেষ হয়ে গেল তো সব। ঠিক হয়েছে। বিশাল তাকে বলে, দেখ আর জুয়া খেলিস না, এত টাকা বসে বসে হারিস না, তোর এই হারের কারণে কিন্তু একসময় দেশ ছেড়ে পালাতে হবে। অর্জুন হাসতে হাসতে বলে, দেখ আজকে আমার কাছে রানী ছিল না বলে আমি হেরে গেলাম, যদি আমার কাছে রানী থাকতো তবে ঠিকই জিততাম। তুই দেখিস, যেদিন আমার কপালে রানী জুটবে না সেই দিন এই পুরো দুনিয়া জিতে নেব আমি, তখন শুধু টাকা আর টাকা। মুভির এই পর্যায়ে যখন রানীর কথা ওঠে তখনই আমরা মুভির নায়িকা আর আমাদের হিরোইন রানীকে দেখতে পাই। সিন চেঞ্জ হয়ে একটা শপিং মলের দৃশ্য দেখায়, যেখানে মলের একটা সানগ্লাসের দোকানের মালিকের সঙ্গে অর্জুন আর বিশাল কথা বলছিল ডুপ্লিসিটি চশমা বিক্রি করবে বলে। সব টাকা পয়সা হেরে এখন তারা এই কাজ করতে চাচ্ছে, কিন্তু দোকান মালিক বলে, দেখো ভাই, কাস্টমারদের কাছে ধরা পড়ে যাবে না তো? যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু বড় বিপদে পড়তে হবে। তখন বিশাল আর অর্জুন বলে, চোখ বন্ধ করে ব্যবসা করতে হবে, চোখে কোনো ভয় বা চিন্তা রাখলে হবে না। আপনি কোনো চিন্তা করবেন না। আসলে অর্জুনের একটা অভ্যাস ছিল, সে মিথ্যে কথাও চোখে চোখ রেখে বলতে পারবে, আর সেটা কেউ ধরতেও পারবে না। অর্জুনের এই অভ্যাসটা দারুণ অভ্যাস ছিল, কিন্তু তবুও দোকানদার রাজি হচ্ছিল না। ঠিক তখনই আমরা দেখতে পাই শপিং মলের সিঁড়ি দিয়ে নেমে আসছে আমাদের রানী জোয়া। বিশাল আর দোকানদার কথা কাটাকাটি করছিল, সেই ফাঁকে অর্জুনের নজর যায় জোয়ার দিকে। প্রথম দেখাতেই ওকে অর্জুনের পছন্দ হয়ে যায়। এরপর অর্জুন তো রীতিমতো জোয়াকে ফলো করতে করতে মলের ওপারে চলে যায়। এখানে আমরা দেখতে পাই জোয়া একটা আংটির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আসলে সে একটা আংটি পছন্দ করে। আংটিটা তার এতই পছন্দ হয়েছে যে সে কাচের ওপর থেকে হাত দিয়ে দেখছিল। এমন সময় আমরা দেখি সেই জায়গায় অর্জুন এসে জিজ্ঞেস করে, এটা কি তোমার খুব পছন্দ? জোয়া তখন মাথা নেড়ে বলে, হ্যাঁ, এটা আমার খুবই পছন্দ। এবার আমাদের হিরো তার রানীকে ইমপ্রেস করার জন্য সেই কাচের ওপর ঘুষি মেরে দেয়, আর সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ড এসে তাকে ধরে ফেলে। এই দৃশ্য দেখে তো জোয়া একদমই অবাক হয়ে যায়। অর্জুনকে যখন ধরে নিয়ে যাচ্ছিল তখন অর্জুন বারবার জোয়াকে জিজ্ঞেস করতে থাকে, তোমার নাম কি, বলো তোমার নাম কি? কিন্তু জোয়া তো তখনও অবাক, সে বুঝতেই পারছে না কি হচ্ছে এসব। কিন্তু অর্জুন তখনও চিৎকার করে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? শেষবার অর্জুন রেগে গিয়ে বলে, আরে বলো তোমার নাম কি? তখন জোয়া হালকা করে বলে, জোয়া। এরপর আমরা দেখি তাকে ধরে নিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয়। এখানে পুলিশ অফিসার শেখ
শেখর তাকে আগে থেকেই চিনত। তাই সে বলে, দেখো তোমার বাবা কিন্তু এই শহরের বড় কোনো লোক নয়, কিন্তু তোমার বাবার একটা মান সম্মান আছে। কলেজে পড়াকালীন সময় তোমার বাবার কাছ থেকে আমি বই নিয়ে পড়েছি। আমার এই সাফল্যে তার সামান্য হলেও অবদান আছে, তাই আমি তোমাকে গ্রেফতার করলাম না, শুধুমাত্র তোমার বাবার জন্য তোমাকে ছেড়ে দিলাম। তোমার বাবা 55 বছর ধরে বইয়ের দোকানে কাজ করে তোমাকে বড় করেছে। সে খুবই সাদাসিধে লোক, তাই তোমার বাবার সম্মানহানি হতে দিও না। পারলে তুমি সঠিক পথে চলো, এরকম উল্টোপাল্টা পথে চলো না। অর্জুনও বলে আচ্ছা। এরপর অর্জুন থানা থেকে বেরিয়ে বিশালের সঙ্গে কথা বলছিল। বিশাল তখন বলে, কি ভাবিস? অর্জুন বলে, সেই রানীর কথা। দেখ ভাই, যদি একবার রানী আমার কাছে এসে যায়, তারপর দেখবি আমি কি করি। এই কথা বলতে না বলতেই ওরা দেখে তার সামনে ওসমান ভাই দাঁড়িয়ে আছে, যার কাছ থেকে অর্জুন টাকা ধার নিয়েছিল। ওসমান ভাই বলে, চল, পাটেল ভাই তোর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। অর্জুন বলে, পাটেল ভাই কোথায় সে? তারা তখন গাড়ির দিকে এগিয়ে যায়। তখন পাটেল ভাই তাদের সঙ্গে যাওয়ার জন্য বলে। এমন সময় বিশালের মনে অনেক ভয় হয়, তাই বিশাল বলে, ভাই আমরা কোথায় যাব? পাটেল ভাই তখন বলে, 5 স্টার হোটেলে খেতে যাব, ঘুরতে যাব, আয় গাড়িতে বস। এরপরে তারা গাড়িতে করে যেতে থাকে। পাটেল ভাই ও তার লোকজন বিশাল এবং অর্জুনকে একটা বাড়িতে নিয়ে যায়। পাটেলের কাছ থেকে ওই বাড়িওয়ালাও টাকা ধার নিয়েছিল, কিন্তু ঠিক মতো টাকা না দেওয়ায় তার বাড়ি আজ ভাঙচুর করতে থাকে। পাটেল ভাই অর্জুনকে ভয় দেখানোর জন্য তাকে সঙ্গে নিয়ে এসেছিল। যদি টাকা না দেয় তাহলে ওর সঙ্গেও এমনটাই করবে, এটাই বোঝানোর জন্য ওদের দুজনকে সঙ্গে নিয়ে এসেছে। পাটেল ভাইয়ের লোকজন সে লোকটার আঙুল পর্যন্ত ভেঙে দেয় এবং তাকে হুমকি দেয়, টাকা যদি কালকের মধ্যে না পাই তাহলে এসে এবার তোকেই ভেঙে দিয়ে যাব। অর্জুন সেটা দেখার পর বলে, আচ্ছা ভাই, আমার সাথেও কি এরকম হতে পারে যদি আমি টাইম মতো টাকা না দেই? পাটেল তখন বলে, হ্যাঁ, তোর সাথেও এরকম হতে পারে যদি তুই আমার টাকা সময় মতো ফিরিয়ে না দিস। আর যদি টাইম মতো টাকা দিস তাহলে তোর সঙ্গে এমনটা হবে না, বুঝেছিস? এর পরের সিনে আমরা দেখতে পাই অর্জুন আর বিশাল দুজনেই একটা ফ্ল্যাটে থাকে। ওরা দুজনেই খুব ক্লোজ বন্ধু। বিশাল 1 লাখ টাকা নিজের প্রয়োজনের জন্য গুছিয়ে রেখেছিল টাকাটা ব্যাংকে ডিপোজিট করবে বলে, কিন্তু অর্জুন তার কাছ থেকে টাকাটা চেয়ে বসে। তাই বিশাল ডিপোজিটের টাকাটা অর্জুনকে দিয়ে বলে, আমি তোকে টাকাটা দিচ্ছি ঠিকই, কিন্তু আমার এই টাকাটা ডাবল করা চাই। মানে বিশালেরও জুয়ার প্রতি নেশা ছিল। এরপর অর্জুন সেই টাকাটা নিয়ে তাদের যে ড্রাইভার ছিল, অর্থাৎ তাদের ড্রাইভার চাচা, সেই চাচার কাছে যায়। চাচা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিকেট খেলা দেখছিল। অর্জুন সেখানে গিয়েই বলে, চাচা চলো, আমাদের বেরোতে হবে, গাড়ি স্টার্ট দাও। চাচা ট্যাক্সি চালাতো। অর্জুন কখনো প্রয়োজন পড়লে চাচাকেই নিয়ে যেত। তবে যেহেতু চাচা ওই সময় ক্রিকেট খেলা দেখছিল, তাই সে বলে, 2 মিনিট দাঁড়াও, খেলাটা দেখে নি। তখন একজন ব্যাট করছিল। অর্জুনের আবার 6 সেন্স খুবই স্ট্রং। সে টিভিতে তাকিয়েই বলে দেয়, চাচা দেখো, এইবার আউট হয়ে যাবে। তখন চাচা বলে, তুই কি জ্যোতিষী নাকি ভগবান? তুই বলে দিলেই আউট হয়ে যাবে? অর্জুন বলে, না চাচা, এটা জ্যোতিষী কিংবা ভগবান নয়, এটা 6 সেন্স। চাচা তার কথায় কোনো পাত্তাই দেয় না, কিন্তু এর পরেই আমরা দেখতে পাই সত্যি সত্যি সে আউট হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই চাচার গাড়িতে করে যখন অর্জুন যাচ্ছিল, সেই সময় চাচা তাকে বলে, দেখ অর্জুন, তোর 6 সেন্স তো খুবই ভালো, তুই এই তাস ফাস জুয়া ফুয়া না খেলে অন্য কিছু খেল। যেখানে হারিস সেখানে খেলিস কেন? তুই ক্রিকেটে বাজি খেল, ক্রিকেটে বাজি লাগালেই তো আর হারতে হবে না, এইদিকে তো যেতে পারিস কোনো ঝামেলা ছাড়াই। অর্জুন তখন বলে, এইদিকে আমার কোনো ইচ্ছে নেই। অর্জুন যেতে যেতেই ওর দেখা হয় জয়ার সঙ্গে। জয়াকে দেখে আবারও জয়ার পিছন পিছন যেতে থাকে। রাজা রানীর পিছু না নিলে কি আর রাজমহলের খোঁজ পাওয়া যাবে? তাই অর্জুনও জয়ার পিছু নিতে নিতে তার বাড়িটা চিনে ফেলে। আর তখনই তার মনে একটা নতুন চিন্তা আসে। তাই সে বিশালের দেওয়া টাকা নিয়ে দৌড়ে সে শপিং মলে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে। অর্জুন বুদ্ধি খাটিয়ে সিকিউরিটি গার্ডকে 500 টাকা ঘুষ দিয়ে মলের ভেতরে ঢুকে যায়। এরপর আমরা দেখি জয়ার যে আংটিটা পছন্দ হয়েছিল, সেই আংটিটা অর্জুন বিশালের দেওয়া টাকা দিয়ে কিনে ফেলে। এরপর আসে আবারও আমাদের হিরো আর হিরোইনের সিন। রাত্রিবেলা জয়া যখন তার বাড়িতে বসেছিল, তখন অর্জুন বেলকনি দিয়ে উপরে উঠে পড়ে। জয়া ও তার বান্ধবীরা এটা দেখে ফেলে। জয়া যখন অর্জুনকে দেখে তখন সে অবাক হয়ে যায়। আর অবাক হওয়ারই কথা, কিন্তু আমাদের হিরো তো কম না, সে কথার জালে জয়াকে পটিয়ে ফেলে। তখন জয়া তাকে হাত ধরে টেনে উপরে নিয়ে যায়। এরপর অর্জুন জয়াকে সেই আংটিটা দিয়ে বলে, এই নাও, এটা তোমার পছন্দ হয়েছিল না? জয়া তো দেখে রীতিমতো অবাক। সে অর্জুনকে বলে, এত দামি আংটি তুমি আমার জন্য নিয়ে এসেছো? তুমি শুধু আমার নামটা জেনে আমার পেছনে এত টাকা খরচ করছো? অর্জুন তখন বলে, নাম জেনেছি, এবার ফোন নাম্বারও জানবো। জয়া তখন বলে, যেহেতু তুমি আমার বাড়ি অব্দি পৌঁছে গেছো, তার মানে তুমি আমার নাম্বারটাও নিশ্চয়ই জেনে গেছো। অর্জুন তখন হাসতে হাসতে রীতিমতো জয়াকে প্রপোজ করে দেয়। কিন্তু প্রথম দেখাতে কি কোনো মেয়ে কারো আংটি পরে নেবে? নিশ্চয়ই না। জয়াও তাই করেছে। জয়া বলে, না, আমি আংটি পরবো না। জয়ার না বলার কারণে অর্জুনের রাগ হয় আর আংটিটা অর্জুন ফেলে দেয়। তখন সেখানে জয়ার বান্ধবীরাও ছিল। তারা এগিয়ে আসে
আর জয়ার আংটিটা তুলে নিয়ে অর্জুনের হাতে দিয়ে বলে, সময় হলে আমি তোমার কাছ থেকে আংটিটা নিজেই চেয়ে পড়ে নেব। এরপর অর্জুন সেখান থেকে চলে যায়। এদিকে আমাদের গুন্ডা পাটেল ভাইয়ের তার টাকা নেওয়ার সময় হয়ে গিয়েছিল, মানে অর্জুনকে যে টাকা দিয়েছিল সেই টাকা ফেরত নেওয়ার টাইম হয়ে গেছে। সে অর্জুনকে কল দেয়, কিন্তু অর্জুন দেখা মাত্রই তার ফোনটা কেটে দেয়। পাটেল ভাই বারবার অনেকবারই তাকে কল করে, কিন্তু যতবারই সে কল করে ততবারই অর্জুন পাটেল ভাইয়ের ফোনটা কেটে দেয়। তার পরের সিনে আমরা দেখতে পাই জয়া একটা বড় গ্রোসারি শপের কল সেন্টারে সেলস গার্লের কাজ করত। মানে জয়ার কাজ ছিল সেখানকার জিনিসপত্র সেল করা। প্রতি মাসেই সবাইকে টার্গেট দেওয়া হতো যে কার কত টাকার জিনিস সেল করতে হবে। তো জয়ারও তেমন একটা টার্গেট ছিল, এই মাসে এই জিনিসগুলো তাকে সেল করতে হবে। কিন্তু মাসের শেষের দিক হয়ে গেলেও জয়ার সেই টার্গেট পূরণ হয়নি। জয়া তখন নিজের কাজ করছিল, তখনই অর্জুন তাকে কল করে। জয়া বলে, আমি এখন কথা বলতে পারবো না, আমি এখন অফ টাইমে আছি। কিন্তু অর্জুন কিছুতেই ফোন রাখতে রাজি হয় না। সে কল দিতেই থাকে যতক্ষণ না জয়া বিরক্ত হয়ে বলে, আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে তোমাকে আমার কাছ থেকে কিছু কিনতে হবে। আর আমাদের হিরো সাহেব তো তাতেই রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি তোমার থেকে জিনিস কিনবো, আর তোমাকে আমার সঙ্গে ততক্ষণ কথা বলতে হবে, আমি রাজি। তো এরপর আমরা দেখি অর্জুন একটা একটা করে জিনিস অর্ডার করতে থাকে, যেটা অর্জুনের প্রয়োজন নেই সেটাও অর্ডার করতে থাকে। এইভাবে অর্জুনের কাছে যতগুলো ক্রেডিট কার্ড ছিল সব কার্ড দিয়ে এক এক করে জিনিস কিনতেই থাকে, আর জয়ার সাথে কথা বলতে থাকে। এই ঘটনা দেখে তো অফিসের অন্যান্য কর্মচারীরা ভীষণ অবাক হয়ে যায়। মেয়েরা তো মনে মনে ভাবতে থাকে, যদি আমাদের পেছনেও কোনো ছেলে এইভাবে লাইন লাগাতো তাহলে তো মজাই মজা, একদিনেই পুরো মাসের টার্গেট কমপ্লিট করে ফেলতে পারতাম। এদিকে আমাদের হিরো তো কল শেষ করতেই চাইছে না। এবার সে জয়াকে বলে, আমি তোমার সঙ্গে কফি খেতে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে কফিতে যাবে? জয়া তখন বলে, না, আমি তোমার সঙ্গে কোথাও যেতে পারবো না, কারণ আমাদের কল সেন্টার থেকে যাদের পার্সোনাল গাড়ি থাকে না তাদেরকে কল সেন্টার থেকে গাড়ি দেওয়া হয়, আর আমার তো গাড়িতে যাওয়া আসা করে অভ্যাস। যদিও জয়া এটা এমনিতেই বলছিল যেন তার অর্জুনের সঙ্গে যাওয়া না লাগে, কিন্তু অর্জুন তখন মনে মনে ভাবে যে তার গার্লফ্রেন্ডের জন্য এখন তাকে গাড়ি কিনতেই হবে, নিজস্ব ব্র্যান্ডেড গাড়ি। এখন হিরো যা ভাবে তা তো সে করবেই। তো এর পরের সিনে আমরা দেখি অর্জুন তার বন্ধু বিশালের কাছে যায়। বিশাল তখন ক্রিকেট খেলা দেখছিল। অর্জুন হুট করে গিয়ে বলে, ভাই, একটা 4 চাকা কিনতে হবে, 4 চাকা লাগবে। বিশাল বলে, গাড়ি দিয়ে কি করবি? কোথাও যাওয়ার দরকার থাকলে চাচাকে ডাক। বিশাল সেই চাচার কথা বলে যার গাড়িতে করে তারা এখানে ওখানে যাওয়া আসা করে। কিন্তু অর্জুন বলে, না, আমার নিজের গাড়ি চাই, গাড়ি কিনতে হবে। বিশাল বলে, ভাই, গাড়ি নিয়ে কি করবি? অর্জুন তাকে নিজের রানের কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেই জায়গায় চলে আসে উসমান ভাই। আসলে অর্জুন বেশ কয়েকদিন ধরেই পাটেল ভাইয়ের ফোন ধরছিল না, তাই ওসমান ভাই এসেছে অর্জুনকে একেবারে তুলে নিয়ে যেতে। অর্জুন তখন নাটক করে বলতে থাকে, আসছি আসছি, আমার প্যান্টটা একটু চেঞ্জ করে আসি। আসলে এই বলে অর্জুন সেখান থেকে পালিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ওসমান ভাই তখন বলে, টাকা দে, না হলে প্যান্ট খুলে নিয়ে যাব। এই সময় আমরা দেখতে পাই আমাদের পাটেল ভাইও সেখানে গাড়িতে করে চলে আসে। পাটেল ভাই এসে অর্জুনকে বলে, কি ব্যাপার, টাকা পয়সা দিচ্ছিস না কেন? চল আমাদের সাথে। এবার পাটেল ভাই বিশাল আর অর্জুনকে নিয়ে একটা মদের দোকানে চলে যায়। এরপর পাটেল ভাই ওকে আবার জিজ্ঞেস করে, অর্জুন, টাকা পয়সা দিচ্ছিস না কেন? অর্জুন বলে, পাটেল ভাই, আমার কাছে এখন টাকা নেই, আমাকে কি আর 2-1 দিন সময় দেওয়া যায়? সময় দিলে আমি ঠিক টাকাটা তোমাকে দিয়ে দেব। তখনই পাটেল বলে, আর কোনো সময় নয়, এখনই এই জায়গায় দাঁড়িয়ে আমাকে টাকা দিতে হবে, এটাই ফাইনাল। সেখানে হচ্ছিল ইন্ডিয়া আর ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ। অর্জুন হঠাৎ লক্ষ্য করলো সেখানে বেটিং হচ্ছে, অর্থাৎ ক্রিকেট খেলার উপর বাজি খেলা হচ্ছে। আর আমরা তো জানি অর্জুন কতটা ভালো। ক্রিকেট খেলা দেখে অর্জুনের মাথায় একটা প্ল্যান আসে। এরপর অর্জুন পাটেলকে বলে, ভাই, আমি যদি তোমাকে টাকা না দিতে পারি তাহলে তুমি আমাকে মেরে দেবে, তাই তো? কিন্তু মেরে দেওয়ার আগে আমার একটা ইচ্ছে তো পূরণ করো। পাটেল ভাই আর বিশাল এসব কথা শুনে অবাক হয়ে যায়। অর্জুন বলে, আমি তোমাকে এই জায়গায় এখনই টাকা ফেরত দেবো, কিন্তু তুমি আমাকে সাহায্য করো। আমাকে এই যে টিভিতে ম্যাচটা চলছে, আমি বাজি ধরবো আর তুমি আমাকে সাহায্য করবে। দেখবে 1 লাখের জায়গায় 4 লাখ করে দেবো তোমায়। এই কথা শুনে বিশাল লাফিয়ে উঠে বলে, না না না, তুমি এটা করো না, ওকে আর কোনো টাকা দিও না। তোমাকে দেওয়ার জন্য আমি ওকে টাকা দিয়েছিলাম, কিন্তু ও সেটাও শেষ করে দিয়েছে। না না ভাই, ওকে আর টাকা দিও না। এদিকে অর্জুনও বলতে থাকে, ভাই, শেষবারের মতো, মনে করো আমার শেষ ইচ্ছে। তখন পাটেল ভাই বিশালকে থামিয়ে দিয়ে বলে, তুই চুপ থাক, তুই বল অর্জুন, সত্যি পারবি তো? অর্জুন বলে, তোমার সব টাকা শোধ করে দেব। পাটেল বলে, ঠিক আছে, কিন্তু যদি হেরে যাস তোর একদিন কি আমার একদিন। পাটেল ভাই অর্জুনের কথার তেজ দেখে ওর সাথে রাজি হয়ে যায়। এরপর পাটেল ভাই অর্জুনকে ও বিশালকে নিয়ে রাজ ভাইয়ের কাছে যায়, যে কিনা সেখানে বেটিং এর বুকিং নিচ্ছিল। তো রাজ ভাই পাটেল ভাইকে দেখে বলে, কি ব্যাপার পাটেল ভাই, করবে নাকি বেটিং? তখন পাটেল ভাই বলে, আমি না, ও করবে।
পাটেল ভাই অর্জুনকে দেখিয়ে দেয়। বিশাল তখনও না না করছিল। অর্জুন তখন মনোযোগ দিয়ে খেলা দেখতে থাকে এবং পাটেল ভাইয়ের থেকে 1000 টাকা চেয়ে নেয়। রাজভাই তাকে বলে ছক্কা মারলে 3 গুণ আর আউট হলে 10 গুণ। মানে অর্জুন যদি কোন বলে ছক্কা হবে সেটা আগে থেকে বলে দিতে পারে তাহলে 1000 টাকার 3 গুণ পাবে, আর যদি কোন বলে আউট হবে সেটা বলে দিতে পারে তাহলে 1000 টাকার 10 গুণ পাবে। অর্জুন মনোযোগ সহকারে খেলা দেখতে থাকে। এরপর সে বলে দাদা, অর্থাৎ তখন ব্যাটিং করছিল আমাদের বাঙালির সৌরভ গাঙ্গুলি। অর্জুন বলে দাদা এখন ছক্কা মারবে, 1000 টাকা দাদার নামে। এরপরে আমরা দেখতে পাই যে একদম ঠিক ছক্কা মারে এবং অর্জুন 1000 থেকে 3000 টাকা জিতে যায়। এরপর একের পর এক অর্জুন শুধু বেটিং লাগতে থাকে আর টাকা জিততেই থাকে। খেলা এখানে জব্বর চলছিল। এক এক করে টাকা জেতার পর পাটেলের কাছ থেকে সব টাকা ধার নিয়েছিল সেই সব টাকা শোধ করে দেয় অর্জুন, আর বিশালের জন্য 1 লাখ টাকা জিতে নেয়। এবার বিশাল বলে তুই তো আজকে ফাটিয়ে দিয়েছিস, চল এবার আমরা চলে যাই। কিন্তু অর্জুন তখন রাজভাইকে জিজ্ঞেস করে ভাই হার জিতের কি দর? রাজভাই তখন বলে 1 দর 40, অর্থাৎ এখানে পুরো 1000 টাকা দিলে 40,000 টাকা। অর্জুন তখন খুব মনোযোগ দিয়ে দেখে বলে আমি ইন্ডিয়ার ওপর লাগালাম, ইন্ডিয়া জিতবে। কিন্তু তখন আশেপাশের সবাই হাসে, কেননা ইন্ডিয়ার খেলা খুবই বাজে খেলছিল, তারা একদমই হারতে বসেছিল। এই শুনে বিশাল আবারও অর্জুনকে নিষেধ করতে থাকে, কিন্তু অর্জুন তো না শোনা বান্দা। সে বলে তোর ভাইয়ের এবার একটা গাড়ি লাগবে, ওই যে জয়া বলেছিল না সে গাড়ি ছাড়া যাবে না। এজন্য অর্জুন বিশালকে দেওয়ার জন্য 1 লাখ টাকা জিতেছিল। এখন সেটা নিয়ে আবার বাজি ধরে গাড়ি কেনার জন্য, এবং সবশেষে আমরা দেখতে পারি আমাদের হিরো সত্যি সত্যি জিতে যায়, অর্থাৎ 1 লাখের বদলে এবার পুরো 40 লাখ টাকা জিতে যায়। এরপর সেই টাকা দিয়ে গাড়ি কিনে অর্জুন সোজা একদম জয়ার অফিসে অর্থাৎ কল সেন্টারের সামনে চলে যায় এবং হর্ন বাজাতে থাকে। এরপর আমরা দেখি কিছু রোমান্টিক মুহূর্ত। কিন্তু এদিকে অর্জুনের ওই অভ্যাসটা দিনের পর দিন বাড়তেই থাকে। যখনই তার টাকা প্রয়োজন হতো অর্জুন তখনই বেটিং করার জন্য চলে যেত রাজভাইয়ের কাছে। রাজভাইয়ের কাছে থেকে অর্জুন দিনের পর দিন যখন টাকা ইনকাম করতে থাকে, রাজভাই তখন তাকে সাজেস্ট করে আরে অর্জুন তুই এত ভালো বেটিং করতে পারিস, তাহলে তুই নিজেই বুকিং হয়ে যা, অর্থাৎ বুকিং করা ধরে নে। তুই যদি বুকিং করা শুরু করিস তাহলে আরো বেশি টাকা কামাতে পারবি। আমি যেমন করছি তুইও বুকিং কর, দেখবি আরো টাকা কামাবি। রাজভাইয়ের এই কথা শুনে অর্জুন সেখান থেকে মাথা নেড়ে চলে যায়, কিন্তু তার মাথার ভেতর এই কথাটা ঘুরতেই থাকে এবং শেষমেশ তাই হলো। অর্জুন নিজে নিজেই বেটিং এ বুকিং করতে শুরু করলো এবং অনেক বড় বড় বাজি জিততে শুরু করলো। আর আমাদের হিরো বাজি জেতার সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই তার রানীকেও জিতে নিয়েছে। এরপর আমরা দেখতে পাই অর্জুন কোটি কোটি টাকা ইনকাম করছিল, আর সেই সব টাকা দিয়ে অর্জুন তার সব শখ পূরণ করছিল এবং তার গার্লফ্রেন্ডের শখও পূরণ করছিল। ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য সে একটা মস্ত বড় বাড়ি কেনে। এখানে আমরা দেখি অর্জুন একদিন তার বাড়িতে তার বাবাকে নিয়ে আসে, আর সেখানে জয়াও ছিল। কিন্তু অর্জুনের বাবা তার এই সাফল্য দেখে খুব একটা খুশি হয় না। তাই যখন সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছিল ওর বাবা তখন বলে আরে আমার এসব 5 স্টার হোটেলের খাবার খেতে একদমই ভালো লাগে না, এসব রং ঢং সহ্য হয় না পেটে, তুই যদি আমাকে একটা সাদা পান এনে দিতিস তাহলে বেশ হতো। তো অর্জুন তখনই সেখান থেকে উঠে যায় বাবার জন্য পান আনতে, আর এখানেই বাঁধে এক বিরাট ঝামেলা। আমরা দেখি অর্জুনের গার্লফ্রেন্ডকে মানে জয়াকে তার বাবা বলে দেখো তুমি কিন্তু এর পাল্লায় পড়ো না, এ তোমার চোখের সামনে তোমার চোখে চোখ রেখে মিথ্যে কথা বলবে, কিন্তু তুমি ওর মিথ্যে ধরতেও পারবে না, এর থেকে তুমি দূরে থাকো। বাবার এরকম কথা শুনে জয়া তো ভীষণ অবাক হয়ে যায়। জয়া তখন বলে না না আঙ্কেল, ও এরকম ছেলেই নয়। কিন্তু তবুও অর্জুনের বাবা বলতে থাকে না তুমি আমার কথা শোনো, তুমি এর থেকে দূরে থাকো। অর্জুন যতক্ষণে পান নিয়ে এসে তার বাবাকে দেয় ততক্ষণে সে জয়াকে অর্জুনের ব্যাপারে অনেক কিছুই বলে ফেলেছে। এবার আমরা দেখি তার বাবা পানটা খেয়ে সেখান থেকে চলে যায়। অর্জুন তখন জয়াকে বলে জয়া আমার বাবা কি তোমাকে কিছু বলছিল? জয়া তখন বলে না তেমন কিছু না। অর্জুন আবার বলে বলো আমার বাবা তোমাকে কি বলছিল? জয়া তখন বলে আসলে আঙ্কেল বলছিল যে তুমি নাকি ভালো ছেলে না, তোমার সাথে যেন আমি না মিশি। অর্জুন তখন বলে আসলে আমার বাবা আমার সুখ সহ্য করতে পারে না, ছোট থেকেই আমি আমার বাবার সাথে চলতে পারি না। আজকে আমি টাকা কামাচ্ছি বলে আমার বাবা হয়তো আমার উপর হিংসে করছে। আর তোমাকে একটা কথা বলে রাখি জয়া, তুমি কোনোদিন আমাকে প্রশ্ন করবে না যে এই সব টাকা আমি কোথা থেকে ইনকাম করে আনছি। এইটা তুমি মনে রেখো, আমি সৎ পথেই ইনকাম করছি। এখানে অর্জুন জয়াকে এমন ভাবে পটিয়ে মিথ্যে কথা বলে যে জয়া তার সে মিথ্যে কথায় বিশ্বাস করে নেয়। আমরা শুরুতেই বলেছি অর্জুনের মিথ্যে কথা বলার বেশ ভালো অভ্যেস আছে, যা কেউই ধরতে পারবে না। যে কোনো মানুষ জয়ার জায়গায় থাকলে তার কথাতেই বিশ্বাস করে ফেলতো। তো এরপর আমরা দেখি জয়ার যেন কোনো সন্দেহ না হয় তাই অর্জুন অফিস পর্যন্ত খুলে ফেলেছে। এরপর তো কালো টাকা আর জুয়া নিয়েই অর্জুনের জীবন বদলে যেতে থাকে। কিন্তু হঠাৎই একদিন পুলিশ তার খোঁজ পেয়ে যায়। ইন্সপেক্টর শেখর রেড করতে আসে, কিন্তু
তাদের আসার খবরটা অর্জুন আগে থেকেই পেয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে সবকিছু সরিয়ে ফেলে। তাই পুলিশ এসে কোনো কিছুই খুঁজে পায় না। কিন্তু শেখর যখন চলে যাচ্ছিল সেই সময় অর্জুন বলে, আরে স্যার, এইভাবে কিছুই করতে পারবেন না, এর থেকে আসুন আপনিও কিছু টাকা লাগিয়ে দিন, দেখবেন আপনার বেতনের চেয়েও বেশি জিতে গেছেন। শেখর তখন অনেক রেগে যায়। অর্জুন আবার বলে, আমি বেটিং করছি আর করব, কিন্তু তুমি আমার কোনো কিছুই করতে পারবে না, প্রমাণ ছাড়া আমাকে কখনোই ধরতে পারবে না। এরপর শেখর সেখান থেকে চলে যায়। বিশাল তখন বলে, দেখ, আমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করছি, আমরা তো অনেক টাকা ইনকাম করেছি, চল দুই বন্ধু মিলে এখন সৎ পথে ইনকাম করি। এসব লাইন ছেড়ে দেই, যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে কি হবে ভেবেছিস? আমার তো সামনে পেছনে কেউ নেই, তবে তোর ফ্যামিলিতে তো তোর বাবা মা আছে, আর বাবা মার কথা তুই না ভাবলেও জয়া তো আছে, যে এইসব জিনিসগুলো একদমই পছন্দ করে না। একবার ভাব, ও যদি এসব শোনে তাহলে কি আর তোর সঙ্গে থাকতে চাইবে? সে কখনোই তোর সঙ্গে থাকতে চাইবে না। এমন সময় আমরা দেখি সেখানে দুজন লোক এসে বলে, এই তোমাদের মধ্যে অর্জুনকে? অর্জুন তখন বলে, আমি অর্জুন। এরপর তারা অর্জুনের কাছে একটা অফার দেয়, যেটা অর্জুনের কাছে একদম স্বপ্নের মতো, কেননা এটা তার জন্য বিশাল বড় একটা সুযোগ। তো অর্জুনও লোকটার কথায় রাজি হয়ে যায়, আর তখন ওকে সাউথ আফ্রিকাতে নিয়ে আসে। এখান থেকে গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায়। এখানে বিশ্বের সবচেয়ে বড় বেটিং বাদশা আবু বলে একজন ডন ছিল, যার আন্ডারে সব বেটিং হতো। তো আবু যখন অর্জুনের কথা শুনেছে তখন সে অর্জুনকে টেস্ট করার জন্য তার লোক পাঠিয়ে ইন্ডিয়া থেকে তুলে নিয়ে আসে। আবু ভাই তখন স্টেডিয়ামে আছেন, আর তখনই সেখানে একটা ম্যাচ চলছিল। ম্যাচটা চলাকালীন সময় আবু ভাই সেখানেই দাঁড়িয়েছিল। তো আবু তখন অর্জুনকে বলল, এই ম্যাচে কি হবে না হবে তুমি আমাকে বলবে। এবার অর্জুন কিছুক্ষণ ম্যাচটা খুব গভীর মনোযোগ দিয়ে দেখলো, আর তারপর বলল, এখন যে টিম ব্যাট করছে ওই টিমের যত রান হয়েছে তত রান অন্য টিমের ক্যাপ্টেন একাই মারতে পারবে। যদি কেউ এর উপর টাকা লাগিয়ে থাকে তাহলে সে হবে দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। এই টিম নিশ্চিত হারতে চলেছে। অর্জুনের এমন কথা শুনে সেখানে থাকা সবাই ওকে পাগল ভাবছিল, যে কে এই ছেলে। এরপর আমরা দেখি যে আবু ভাই আসলেই সেই টিমে টাকা লাগিয়েছে যেই টিমকে অর্জুন হেরে যাওয়ার কথা বলেছে। আবু যেই টিমে টাকা লাগিয়েছে সেই টিমটা ছিল দুর্বল, আর আবুর অপোনেন্ট টিম ছিল একেবারে 100-তে 100। সেই টিমের যে ক্যাপ্টেন ছিল সে চাইলে একাই ওই সব রান করতে পারত। এই জন্যই আমরা দেখি যে অর্জুন আবুকে জেতানোর জন্য সেই টিমের ক্যাপ্টেনকে কিনে নেয়। এরপর শুরু হয় তার বেটিং। আমাদের হিরো খুবই চালাক, সে গ্যালারিতে বসে আরামে ম্যাচ দেখতে থাকে। এদিকে সেই ক্যাপ্টেন ছক্কার পর ছক্কা মারতেই থাকে। আবু এদিকে চিন্তায় পড়ে যায়, কি হবে এখন? হেরে গেলে সব জলে যাবে। সে তখন অর্জুনকে ডেকে বলে, কি হচ্ছে এসব? আমি জিততে চাই। তখন অর্জুন বলে, ক্যাপ্টেন যদি এমন সহজে আউট হয়ে যায় তাহলে সবাই সন্দেহ করবে না, তুমি বরং ম্যাচ এনজয় করতে থাকো, বাকিটা আমি ফিক্স করে দিয়েছি। এরপর আবু সেখানে চুপচাপ থাকে আর কিছুই বলে না। এরপর ঠিক ম্যাচ শেষ হওয়ার আগে একদমই টান টান উত্তেজনা, আর 2 রান বাকি আছে। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন তার কথা রেখে আউট হয়ে যায়, আর ম্যাচটা আবুকে জিতিয়ে দেয়। তখনই আবু বুঝতে পারে অর্জুন কি জিনিস। তখন আবু অর্জুনকে বলে, তুমি কোথায় রাজ করতে চাও বলো, যদি বলো জান্নাতে তাও রাজ করিয়ে দেব। অর্জুন তখন সেখান থেকে সোজা চলে আসে ইন্ডিয়াতে, কেননা অর্জুন যা চায় তা তো এখানেই আছে। অর্জুন জয়ার কাছে আসে, আর জয়াকে জয়ার অফিস থেকে তুলে নিয়ে আবার সোজা সাউথ আফ্রিকা যায়, যেখানে অর্জুন এবং জয়া মিলে নিজেদের একটা ছোট্ট সংসার শুরু করতে চলেছিল। এখন অর্জুন আর আগের মতো নেই, ও এখন বিশাল বড় মহলের মতো বাড়িতে থাকে। এই বাড়িটা আবুই তাকে গিফট করেছে। টাকা পয়সা, বাড়ি গাড়ি আর কোনো কিছুতেই কোনো কমতি ছিল না অর্জুনের। এমনকি এখন তো জয়াও সাথে আছেন। কিন্তু এত কিছুর পরেও অর্জুন টাকার পেছনে ছুটছিল। ওই যে কথায় আছে না, যে যত পায় তার আরো চায়। তো অর্জুন ধীরে ধীরে এসবের নেশায় মেতে যায়, আর জয়া এখানে আস্তে আস্তে বোর হয়ে যেতে থাকে। অর্জুনের কাছে শুধু টাকা আর টাকা, বস্তা বস্তা টাকা। কিন্তু সবকিছু তো আর টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসাও ঠিক তেমনই। তাই এরপর ধীরে ধীরে জয়ার দিন খারাপ যেতে থাকে। এদিকে আমরা দেখি এই বেটিং এর কারণে ইন্ডিয়া থেকে শেখরকে হায়ার করে সাউথ আফ্রিকাতে আনা হয়, কারণ যারা কালোবাজারি আর সাট্টার জুয়া খেলতো তাদের ধরার জন্য শেখরের মতো একজন অফিসারের প্রয়োজন। এজন্য শেখরকে ইন্ডিয়া থেকে সাউথ আফ্রিকাতে নিয়ে আসা হলো, এবং এখানে এসে শেখর জানতে পারলো আবু নামের একজন বড় মাপের মাফিয়ার সঙ্গে অর্জুন হাত মিলিয়ে রমরমা ব্যবসা করছে। আর আবু এই সুযোগে অর্জুনকে খাটিয়ে যেসব টাকা তুলছে সেই সব টাকা সে ইন্ডিয়ার বিরুদ্ধেই কাজে লাগাচ্ছে। সেই সব টাকা দিয়ে সে বন্দুক, বম আর খুন খারাপির ব্যবসা চালাচ্ছিল। অর্জুনকে বোঝানোর জন্য শেখর সেখান থেকে অর্জুনের বাড়িতে যায়। অর্জুনের বাড়িতে যাওয়ার পর অর্জুনের ওয়াইফ জয়ার সঙ্গে তার দেখা হয়। জয়া এতদিনেও অর্জুনের এসব কর্মকাণ্ডের বিষয়ে জানতো না, কিন্তু শেখর জয়ার সাথে দেখা করার পর সব কিছু তাকে গুছিয়ে বলে দেয়। অর্জুন কি ধরনের কাজ করছে,
কি না করছে সবকিছুই প্রমাণ সহ জয়াকে দেখিয়ে দেয়। শেখরের এসব কথাতে জয়া একদমই শকড হয়ে যায়। এত টাকা পয়সা ধন সম্পত্তির পেছনের রহস্য জয়া জানতে পারে আর ভীষণ ভেঙে পড়ে। এরপরে অর্জুন রাতে বাড়ি আসলে এই বিষয়ে অর্জুনের সাথে জয়ার বেশ ভালোই ঝগড়া হয়। জয়া যখন অর্জুনকে সবকিছু বলে আর জিজ্ঞেস করে, অর্জুন এটাই কি তোমার ব্যবসা যা এতদিন আমার থেকে লুকিয়ে রেখেছ? তুমি যে আমাকে বলতে তুমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করো, তার মানে এটাই তোমার সেই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এক্সপোর্ট ইম্পোর্টের নামে তুমি জুয়া খেলো, আবুর হয়ে কাজ করো, আর আবু তোমার থেকে সব টাকা নিয়ে সেগুলো বোমা বন্দুক আর অনৈতিক কাজ করাতে কাজে লাগায়। এত সবকিছু জানার পরেও তুমি ওই মাফিয়ার সঙ্গে হাত মিলিয়েছো। এই ধরনের টাকা আমার চাই না, যদি এই ধরনের টাকা তোমার লাগে তুমি নাও। অর্জুন জয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাদের দুজনের মধ্যে ঝামেলা বাড়তে থাকে। এরপর জয়া যখন সবকিছু জানতে পারে তখন সে অর্জুনের বাবার কাছে যায়। তাই বাবা জয়াকে বলে, যে ডুবে যাচ্ছে তাকে ডুবে যেতে দাও। অর্জুনের বাবা আরো বলে, যদি আমার ছেলেকে বাঁচাতে পারো তো খুবই ভালো, আর যদি না পারো তাহলে ওর সঙ্গে ডুবো না, ওকে ওর মতো যেতে দাও। এটা শোনার পর জয়ার ভীষণ মন খারাপ হয়ে যায়। জয়া ও তার বাবা মিলে একটা বুদ্ধি করে। অর্জুনের বাবা বলে, তুমি ওকে ছেড়ে দিয়ে আপাতত দেশে ফিরে এসো। জয়াও তাই করে, সে ইন্ডিয়াতে ফেরত চলে আসে। তারপর আমরা দেখতে পাই অর্জুনও জয়ার জন্য ইন্ডিয়াতে ফেরত চলে আসে। বিশালের ফোন থেকে জয়াকে ফোন দেয় আর বলে, জয়া তুমি আমার সাথে একটা কফি শপে দেখা করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি শুধু একবার আমার সঙ্গে দেখা করো। এরপর তারা একটা কফি শপে দেখা করে। কিন্তু জয়া যে এখানে প্ল্যান করে এসেছিল সে শেখরকেও খবর দিয়ে এসেছিল। এজন্য অর্জুন যখন সেখানে আসে তখন শেখর তাকে গ্রেফতার করে ফেলে। অর্জুন সেখানে চিন্তা ভাবনা করেই এসেছিল যে জয়ার সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে সে ওই মলের সেই আংটিটা যেটা প্রথম দেখায় জয়ার ভালো লেগে গিয়েছিল সেটা দিয়ে সে নিজের ভুল স্বীকার করবে। কিন্তু দুয়া কথা বলতে বলতেই সেখানে শেখর আর তার লোকজন চলে আসে। তারা অর্জুনকে ঘিরে ফেলে এবং সেখান থেকে অর্জুনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেখান থেকে যাওয়ার সময় অর্জুন জয়ার দিকে বারবার দেখতে দেখতে যায় আর মনে মনে ভাবতে থাকে, জয়া কেন আমার সাথে এরকম করলো। আসলে জয়া এমনটা অর্জুনের ভালোর জন্যই করেছিল। অর্জুনকে যদি সাউথ আফ্রিকার পুলিশ অ্যারেস্ট করে নিত তাহলে সে কম পক্ষে 5 বছর জেল খাটতো। তাই জয়ার সঙ্গে পার্সোনালি শেখর দেখা করে। জয়াকে বলে, দেখো তুমি এখান থেকে আবার ইন্ডিয়াতে ফিরে চলে যাও। আর এই জন্যই জয়া এমনটা করলো, কেননা জয়া অর্জুনকে মন থেকে ভালোবাসতো আর তাকে বাঁচানোর জন্যই সে একদম সঠিক পদক্ষেপ নিয়েছিল। কিন্তু এই জায়গায় অর্জুন জয়াকে ভুল ভেবেছে। অর্জুন জানে জয়া তাকে ধরিয়ে দিয়েছে, কিন্তু কেন ধরিয়ে দিয়েছে সেটা তো আর জানে না। অর্জুনকে ধরে নিয়ে যাওয়ার পর শেখর আবারও জয়ার কাছে আসে এবং বলে, দেখো জয়া, যেহেতু এখন অর্জুন তোমার সাথে নেই তাই তোমার সুরক্ষা করা আমার দায়িত্ব। আবুর লোকজন তোমাকে দেখতে পেলে তোমাকেও মেরে ফেলতে পারে। কিন্তু জয়া কোনো কিছুর ভয় না পেয়ে সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই আবু আর অর্জুনের বন্ধু বিশাল, আবুর ডান হাত শাকির ভাই, এই 3 জন বসে কথা বলছিল। তারা 2 জন বিশালকে অনেক চাপ দিচ্ছিল, কেননা অর্জুন সেখানে নেই তাই তাদের অনেক টাকা লস হয়ে যাচ্ছে। আবু বলে, আমার তো সব ব্যবসা লস হয়ে যাচ্ছে, সবকিছুই তো টাকা নিয়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, তাহলে আমার এইসব লস কে পূরণ করবে? আমার টাকাগুলো কে তুলে দেবে? এখন একটাই রাস্তা আছে, আর সেটা হলো ক্রিকেট। কিন্তু তার জন্য তো অর্জুনকে দরকার, আর অর্জুন রয়েছে জেলে, তাকে জেল থেকে যে করেই হোক বের করতে হবে। এরপর সে বিশালকে নিয়ে ইন্ডিয়ায় চলে আসে আর সব থেকে ভালো একজন অ্যাডভোকেটকে দিয়ে অর্জুনের কেস লড়ার ব্যবস্থা করে এবং কেসে জিতেও যায়। এরপর আমরা দেখি 5 মাস জেল খাটার পর অর্জুন বাইরে বেরোলো। তখন সেখানে তার শেখরের সঙ্গে দেখা হলো। শেখর বলল, তুমি কি এখন ভালো পথে ফিরে যাবে নাকি আবারও সেই আগের পথেই থাকবে? এর পাশাপাশি জয়া কেন অর্জুনকে ধরিয়ে দিয়েছিল এই কথাটাও শেখর অর্জুনকে বলে দেয় এবং অর্জুনের ভুল ভাঙিয়ে দেয়। কিন্তু অর্জুন তো ভালো পথে ফেরার ছেলে ছিলই না, তাই সে 2-1 কথা বলেই সেখান থেকে চলে যায় আর সোজা জয়ার কাছে যেতে চায়। কিন্তু আবুর লোক যখন অর্জুনকে গাড়িতে করে নিয়ে এসেছিল তখন তারা বলল, সামনে কিন্তু অনেক ম্যাচ আছে আর সেই ম্যাচে ফোকাস করতে হবে। তখন অর্জুন বলল, জয়া কোথায়? আবুর লোকেরা তখন বলে, জয়াকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, জয়ার যদি খুব দরকার হয় তো জয়াকে আমাদের সব লোক লাগিয়ে খুঁজে বের করব। তুমি এসব না ভেবে ম্যাচের কথা ভাবো, কেননা এখন সব থেকে বড় প্রয়োজন হলো ম্যাচ। এরপর আমরা দেখি তারা সেখান থেকে অর্জুনকে নিয়ে স্টেডিয়ামে চলে আসে। আসার পর বলে, দেখ অর্জুন, তোর হাতে এখন একটাই রাস্তা, সামনের ম্যাচগুলো জিততে হবে। তোর গার্লফ্রেন্ড যেখানেই থাক আমি সব লোক লাগিয়ে খুঁজে বের করব। বিশালও তাকে বোঝায় যে এখন ম্যাচের দিকে ফোকাস দেওয়াই সব থেকে বেটার হবে। সবার কথা শুনে অর্জুনও ভাবলো এটাই শেষ ম্যাচ খেলবে সে। এবার আমরা দেখি রাতে ক্লাব থেকে ফেরার পথে অর্জুনের দেখা হয় জয়ার সঙ্গে। জয়ার সাথে দেখা হলে জয়াকে বলে, জয়া তুমি আমার সাথে এরকমটা কেন করেছিলে? জয়া তখন
বলে, যাকে আমি ভালোবেসেছি তাকে আমি এই পাপের পথ থেকে নিয়ে আসার জন্য এই কাজটা করেছিলাম, কিন্তু আমি হেরে গেলাম তারই লোকেদের কাছে, যারা আমার আগে টাকা অ্যারেঞ্জ করে তোমাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। এদিকে অর্জুনের এমন আচরণ দেখে আবুর লোকেরা বলে, অর্জুন তো তার গার্লফ্রেন্ডের আঁচলের তলায় লুকিয়ে গেছে, তাকে কি মেরে দেব? তখন আবু বলে, না, ও গেছে যখন তাহলে ঠিকই আবার ফিরে আসবে, কারণ ওর রক্তে রয়েছে জুয়া খেলা, এটা ছাড়া বেশি দিনও থাকতে পারবে না। কিন্তু এভাবেই অনেক দিন চলে গেল। অর্জুন জয়ার জন্য বাড়িতেই থাকতো। দিনের পর দিন যখন অর্জুন বাড়িতে ছিল তখন আবু অর্জুনের বাড়িতে গিয়ে অর্জুনের সঙ্গে দেখা করে, তাকে সব কথা খুলে গুছিয়ে বলে, অর্জুন, আমি তোমাকে বারবার জোর করব না ম্যাচ খেলার জন্য, আমি তোমাকে এটাই বলবো যে একটা অনেক বড় দান মেরে যাও। এই বলে আবু চলে যায়। আবু যাওয়ার পর অর্জুন খেয়াল করে টেবিলের উপর একটা রিপোর্ট পড়ে আছে। রিপোর্ট দেখে অর্জুন জানতে পারে জয়া প্রেগনেন্ট, তারা দুজন মা বাবা হতে চলেছে। সেই রিপোর্টটা দেখে সে তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি অর্জুন যখন জয়াকে জিজ্ঞেস করে তখন জয়া লজ্জা পেতে পেতে বলে, রিপোর্টে যেহেতু আমার নাম আছে তার মানে ওটা আমারই। এবং এরপর আরো একটা রোমান্টিক সিন দেখতে পাই আমরা। এমন সময় শাকির ভাইয়ের কল আসে। শাকির হলো আবুর ডান হাত। অর্জুন তো জয়ার সামনে তার সঙ্গে কথা বলবে না, তাই সে দেওয়ালের পেছনে লুকিয়ে গিয়ে শাকির ভাইকে বলে, শাকির ভাই, আমি তোমাকে বারণ করেছি এখানে ফোন না দিতে। কিন্তু শাকির ভাই তাকে বলে, দেখ, শেষবারের মতো চলে আয়, নয়তো তুইও বিপদে পড়বি আর তোর বউও বিপদে পড়বে। এই কথা শুনে অর্জুন শেষবারের মতো ভাবে এই লাস্ট বার বেটিং করতে যাবে সে। কিন্তু এটা জানতে পেরে জয়া ভীষণ রেগে গিয়ে অর্জুনকে ঘর থেকে বাইরে বের করে দেয়। এদিকে অর্জুন ভাবে সে এই শেষবারের মতো একটা ম্যাচ খেলবে, যেটা খেলে তার লাইফ সেটেল হয়ে যাবে। এটা ভেবেই অর্জুন সেখান থেকে চলে যায়। এরপর অর্জুন সেই ম্যাচের যে ক্যাপ্টেন এবং কোচ ছিল তাদের সঙ্গে হাত মেলায়, কিন্তু তারা ম্যাচ ফিক্সিং করতে না করে দেয়। এই দেখে শাকির ভাই তাদেরকে হুমকি দেওয়ার জন্য গান বের করে। তখন অর্জুন বলে, তুমি বন্দুক নিয়ে এসেছো কেন? তুমি আমাকে একবারও না জানিয়ে এই জায়গায় বন্দুক নিয়ে কেন এসেছো? তখন শাকির ভাই বলে, এই কোচকে মেরে দেবো। অর্জুন নিষেধ করে এরকম না করতে। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে, আর এরই মধ্যে একটা গুলি চলে যায়, আর গুলিটা গিয়ে লাগে অর্জুনের গায়ে। অর্জুন ঘায়াল অবস্থাতেই ছুটতে ছুটতে জয়ার কাছে গিয়ে বলে, জয়া, ওরা কোচকে মেরে ফেলেছে, আবুর লোকেরা কোচকে মেরে ফেলেছে, কিন্তু ওরা দোষটা এখন আমার ঘাড়ে চাপাতে চায়। আসলে আবু ভাই এখানে অর্জুনকে ফাঁসাতে চেয়েছিল, কেননা অর্জুন বেটিং করা বন্ধ করে দিতে চেয়েছে, আর এমন হলো তো আবুরই লস। অর্জুন জয়ার সঙ্গে কথা বলতে না বলতেই চারদিক থেকে শেখর আর তার ফুল টিম অর্জুনকে ঘিরে ধরে। শেখর অর্জুনকে বলে, অর্জুন, তুমি স্যারেন্ডার করে দাও, না হলে কিন্তু আমরা ফায়ার করতে বাধ্য হব। জয়া তখন বলে, স্যার প্লিজ ফায়ার করবেন না, অর্জুন স্যারেন্ডার করে দেবে। অর্জুন, তুমি প্লিজ আমাদের বাচ্চার কথা ভেবে হলেও স্যারেন্ডার করো। অর্জুন তখন স্যারেন্ডার করতেই যাচ্ছিল। সে যখন হাঁটু গেড়ে মাটিতে বসতে যাচ্ছিল তখনই তার পকেট থেকে সে আংটিটা পড়ে যায়, আর সেখানে অর্জুনের বন্দুকটাও পড়ে যায়। অর্জুন হাত উপরে তুলে স্যারেন্ডার করছিল। তখন প্রত্যেক পুলিশ অফিসারের গান ফোকাস করা ছিল অর্জুনের দিকে। অর্জুন যদি উল্টোপাল্টা কিছু করে তাহলেই তাকে ফায়ার করে দেওয়া হবে, সেই জন্য সবাই রেডি ছিল। কিন্তু এমন সময় অর্জুন হঠাৎ দেখলো তার আংটিটা মাটিতে পড়ে গেছে। এরপর অর্জুন যখনই আংটিটা তুলতে নিচু হলো তখনই সবাই ভাবলো যে অর্জুন হয়তো ওই বন্দুকটা তুলতে নিচু হয়েছে। এটা দেখে সমস্ত পুলিশ কর্মীরা তাকে ফায়ার করতে লাগলো। শেখর চিৎকার করে বলছিল, ডোন্ট ফায়ার, কিন্তু কেউ তার কথা শুনলো না, আর সেখানেই অর্জুন মারা গেল। একটা মানুষ তার ভালোবাসার মানুষের জন্য জীবন হারালো। তবে মুভি এখানেই শেষ নয়। ঠিক 10 বছর পর আমরা দেখতে পাই অর্জুন এবং জয়ার ছেলে হয়েছে, এবং জয়া তাকে নিয়ে বাজার করতে গিয়েছে, যেখানে তার ছেলের একটা খেলনা পছন্দ হয়েছে। কিন্তু জয়া দেখলো তার কাছে সেই খেলনা কেনার মতো টাকা নেই। তার ছেলে যখন দেখলো তার মায়ের কাছে টাকা নেই তখন সে খেলনাটা আবার জায়গায় রেখে দিল। আর এই ঘটনা দেখে জয়া অনেক খুশি হলো, আর মনে মনে ভাবলো, যাক, তার ছেলের টাকার প্রতি কোনো লোভ নেই, অর্থাৎ ছেলেটা বাবার মতো হয়নি। সেটা দেখে জয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। লোভ যে মানুষের জীবনটাকে কিভাবে ধ্বংস করে দেয় সেটা আজকের গল্পে আবারও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমন সব সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।